২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে চালু হতে পারে সম্পদ কর, আসছে ব্যবসা সহজ করার উদ্যোগ। ডিসি সম্মেলন শুরু, ডিসিদের পেশাদারত্ব বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। পর্যটক কমেছে মিরসরাই সীতাকুণ্ডের পর্যটন কেন্দ্রে, বিপাকে ব্যবসায়ীরা। যুদ্ধের সুযোগে আবারও বেপরোয়া সোমালি জলদস্যুরা, একের পর এক জাহাজ ছিনতাই। এবং মেসির গোল অ্যাসিস্টে ৩ গোলে এগিয়ে থেকেও হার মিয়ামির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। প্রায় ২ দশক পর জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে বিএনপি সরকার। আসন্ন বাজেটে কর ছাড়ে কঠোরতা থাকলেও জোর থাকবে ব্যবসা সহজীকরণ ও কর ব্যবস্থায় সংস্কারের উপর। রিটার্ন দাখিল ও অডিট জটিলতা কমানোর পাশাপাশি সীমিত আকারে সম্পদ কর চালুর বিষয়েও আলোচনা চলছে। এনবিআর জানিয়েছে, কর প্রশাসনে হয়রানি কমিয়ে ধাপে ধাপে ডিজিটাল ব্যবস্থায় যাওয়া হবে। সাইফুল হক মিঠুর পাঠানো তথ্যে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই ২০ বছর পর জাতীয় সংসদে বাজেট দিতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। ইতিমধ্যে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট প্রণয়নের প্রস্তুতিও চলছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, আসন্ন বাজেটে কর ছাড়ে স্বস্তি নাও পেতে পারেন ব্যবসায়ীরা, তবে বাজেটে রিটার্ন দাখিল ও অডিট সমস্যা সমাধানে পদক্ষেপ থাকছে। সীমিত আকারে চালু হতে পারে সম্পদ কর। এ বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এবারের বাজেট আকারে বড় হলেও কঠোরতা আসতে পারে কর ছাড়ে, তবে সহজ করার উদ্যোগ থাকবে ব্যবসার পরিবেশ। জাতীয় রাজস্ব বোর্ডে মাসব্যাপী প্রাক আলোচনা শেষ হয়েছে। সারা দেশের ব্যবসায়ীদের দাবি ও প্রস্তাব শুনেছেন এনবিআর চেয়ারম্যান। ব্যবসায়ীদের কর ছাড়ের সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে দিয়েছেন ব্যবসায়ীদের হয়রানি ও ভোগান্তি কমানোর আশ্বাস। এছাড়াও আগামী অর্থ বছর থেকে পুরোপুরি অনলাইনে কর্পোরেট কর চালু করতে চায় সরকার। এজন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে কর অফিসে ব্যবসায়ীদের যাতায়াত কমবে ভোগান্তিও। এসবের পাশাপাশি একবার কর নিরীক্ষা, একবার ভ্যাট নিরীক্ষা না করে প্রতিষ্ঠানের জন্য সমন্বিত অডিট ব্যবস্থা চালু হতে পারে। আগামী বাজেটে কৃষি পণ্যের ওপর উৎসে কর অব্যাহতি চেয়েছে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন। এনবিআর এর পরিকল্পনা আছে, আগামী অর্থ বছর ছোট বড় ২০ লাখ ব্যবসা প্রতিষ্ঠান ও এসএমইকে ভ্যাটের আওতায় আনার। এছাড়াও এনবিআর সূত্র বলছে, আবার ফিরে আসতে পারে সম্পদ কর প্রথা। সংস্থাটির চেয়ারম্যানের দাবি, সম্পদ কর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারো সম্পদ থেকে আয় না হলে আয়করও শূন্য, সম্পদ করও শূন্য হবে। সবকিছু ঠিক থাকলে ২ দশক পর জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার, যা ঘিরে অর্থনীতিতে নতুন নীতি দিক নির্দেশনার প্রত্যাশা তৈরি হয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, আসন্ন নতুন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার সাইফুল হক মিঠু। কথা বলবো তার সঙ্গে। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। প্রায় ২ দশক পর আমরা যেমনটি জানি যে জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার, এবং তারা বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনার কাছে জানতে চাইবো যে এক্ষেত্রে তাদের চ্যালেঞ্জ এবং সম্ভাবনার জায়গাটা কোথায় এবং কতটা? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে অর্থনৈতিক নানান ধরনের অসঙ্গতি, মধ্যপ্রাচ্য যুদ্ধ, ব্যাংক খাতে বিভিন্ন ধরনের সংকট এবং মূল্যস্ফীতি বৃদ্ধি সহ বিভিন্ন অর্থনৈতিক সংকটে আমরা জর্জরিত রয়েছি বর্তমানে। এবং মধ্যপ্রাচ্যে যে সংকট, তার কারণে আমাদের জ্বালানি তেল বেশি দামে কিনতে হচ্ছে এবং সেটি কিন্তু আসলে আমাদের অর্থনীতিতে অনেক বড় প্রভাব ফেলছে। পাশাপাশি আপনি জানেন যে বাংলাদেশ আইএমএফ থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছে এবং সেই ঋণ কিন্তু আমাদের পরিশোধ করতে হচ্ছে চড়া সুদে, এবং সেই ঋণের জন্য ঋণ পেতে আইএমএফের কিন্তু কিছু শর্ত আমাদের মেনে চলতে হচ্ছে। সেই শর্তের মধ্যে রয়েছে আসলে যে কর ছাড়গুলো আসলে বাংলাদেশের ব্যবসায়ীরা পেয়ে থাকেন, সেই কর ছাড়গুলো আসলে কাটছাট করা, বিভিন্ন রকমের ভর্তুকি সেগুলো কমানো।
তো সেই বিষয়গুলো বিবেচনা করে এবার বাজেট, বর্তমান সরকারের প্রথম বাজেট, এবং সেই বাজেটকেই কিন্তু মানে মানুষ বিবেচনা করবে যে সরকার কি ধরনের বাজেট দিল এবং সেই বাজেটে আসলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হলো কিনা, সেই বাজেটে আসলে পণ্য মূল্য কমলো কিনা, সেই বাজেটে আসলে ব্যবসা যারা করেন তারা সুবিধা পেলো কিনা, সেই বাজেটে আসলে নারী শিশুরা বা শিক্ষা স্বাস্থ্য খাতে বাজেট বাড়লো কিনা, এই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষ দেখবে। কিন্তু অর্থনীতির যে অবস্থা এবং IMF এর যেই প্রত্যাশা বা চাপ বা প্রতিশ্রুতি, সেই সব বিবেচনা করে বর্তমান সরকারের আসলে এই বাজেটটি দেওয়াটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এবং পুরোপুরি যেমনটা দেখছি যে অনলাইন কর্পোরেট রিটার্ন ও সমন্বিত অডিট ব্যবস্থা বাস্তবায়ন হলে কর প্রশাসনের স্বচ্ছতা ও হয়রানি কতটা কমবে বলে আপনি আপনার জায়গা থেকে মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে কর বিষয়টা নিয়ে আসলে সবার মধ্যেই এক ধরনের ভীতি কাজ করে। আমরা নিজেরাও জানি না আসলে ঠিকমতো যে কোথায় কিভাবে কর দিতে হয়। এই সুযোগটা কাজে লাগিয়ে অনেক অসাধু কর কর্মকর্তারা কিন্তু সুযোগ নেয় এবং মানুষকে আসলে হয়রানি করে। আপনি জানেন যে ব্যবসায়ীরা বারবারই বলে আসছিলেন এটিকে আসলে পার্সনলেস করতে এবং মেশিন বা অটোমেটেড পুরোপুরি করতে। এর ফলে আসলে ভোগান্তি কমবে এবং এক্সট্রা যে মানি বা যে আপনি বলেন যে দুর্নীতি হওয়ার সুযোগটা কমবে, সেটি কিন্তু গত অর্থ বছরে আপনি জানেন যে অগাস্টের পর থেকে অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। যারা ব্যক্তি তারা সম্পূর্ণভাবে অনলাইন রিটার্ন করছেন, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখনও হাতে লিখে আসলে রিটার্ন জমা দেয়। সেটি বন্ধ করার জন্য আসলে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের একটি চাপ ছিল। সেই চাপেই বলা যাচ্ছে যে এবার কর্পোরেট ট্যাক্স পুরোপুরি অনলাইনে হচ্ছে এবং আপনি জানেন যে বিভিন্ন নিরীক্ষা হয় এবং সেই নিরীক্ষা কিন্তু প্রতিষ্ঠানে বিভিন্নবার হয়ে থাকে। কখনো ট্যাক্সের রিটার্ন হয়, কখনো ভ্যাটের রিটার্ন হয়। এতে আসলে ব্যবসায়ীরা খুবই বিব্রত হন। তাদের দাবি হলো যে একবারেই যদি নিরীক্ষা হয়ে থাকে এবং সেটা যদি রিস্ক বেসড হয়, যে কারো ইচ্ছা হলো সেই প্রতিষ্ঠানে বারবার নিরীক্ষা হবে, কারো ইচ্ছা হলো আরেকটা প্রতিষ্ঠানে হবে না, এই ধরনের বৈষম্যমূলক কাজ তারা চান না এবং তারা চান আসলে সমন্বিত নিরীক্ষা এবং অটোমেটেড নিরীক্ষা তারা চাচ্ছেন। এই যে ছোট এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানকে যে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা, এটা দেশের রাজস্ব আয় এবং অর্থনীতির উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে? এবং আরেকটু যোগ করবে এখানে যে কর ছাড় কমানোর বিষয়টি আসলে কি ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। বাংলাদেশে যে অর্থনৈতিক ইউনিট, সেটা কিন্তু BBS এর তথ্য মতে প্রায় 1 কোটির উপরে এবং এর মাত্র আপনি জানেন যে মাত্র 8 লাখের মতো ব্যবসা প্রতিষ্ঠান কর দিয়ে থাকে বা ভ্যাট দিয়ে থাকে। তার মধ্যে 5 লাখেরও কম প্রতিষ্ঠান আর কি অর্থ দেয়, বাকিরা জিরো রিটার্ন দেয় বা কোনো প্রকার অর্থ দেয় না। এর মধ্যে এখন NBR দেখছে যে এদেরকে যদি আসলে ভ্যাটের আওতায় আনা যায় এবং সেখান থেকে যদি 1000 কিংবা 2000 করেও টাকা প্রতি বছর নেওয়া যায় বা প্রতি মাসে নেওয়া যায়, সেখান থেকে প্রায় বছরে 2500 কোটি টাকা আসলে সংগ্রহ করা সম্ভব হবে। এবং আপনি জানেন যে NBR এর বার্ষিক যে লক্ষ্যমাত্রা থাকে 3,10 কোটি টাকা বা 4 লাখ কোটি টাকা, সেখানে কিন্তু আমরা প্রতিবারই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি না। তো সেক্ষেত্রে এইখানে এই অর্থটা যদি আমরা পেয়ে থাকি তাহলে আসলে রাজস্ব আদায় যেমন সহজ হবে এবং অর্থনীতিতে একটা আসলে পুশ আপ হবে এবং এই অর্থ কিন্তু আমরা দেশ পরিচালনার কাজে ব্যবহার করতে পারবো। পাশাপাশি আপনি যেটা বলেছেন যে কর ছাড়ের সংস্কৃতি, আসলে ব্যবসা বাণিজ্যকে কমপ্লায়েন্স করতে হলে, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হলে আসলে কর ছাড়ের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। আপনি দেখছেন যে হয়তো এখন একটা শিল্প গ্রুপ বা একটা শিল্প প্রতিষ্ঠান কর ছাড় পেয়ে থাকে, যেমন গার্মেন্টস বা পোশাক খাত অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে, কিন্তু অন্য খাতগুলো সেগুলো পেয়ে থাকে না এবং তারা কিন্তু বারবারই কমপ্লেইন করে NBR যে অন্যান্য খাত যে বন্ড ফ্যাসিলিটিস পাচ্ছে বা অন্যান্য যে সুযোগ সুবিধা পাচ্ছে, আমরাও সেই সুযোগ সুবিধাটা চাই। সবার জন্য যদি আসলে এই কর ছাড়ের সংস্কৃতিটা উঠে যায় তাহলেই আসলে ব্যবসা বান্ধব পরিবেশ হবে এবং সবার জন্য আসলে প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত হবে। পাশাপাশি আমাদের তো নিজস্ব যে পণ্য আছে, সেই সব প্রোডাক্ট এবং সেই সব শিল্পকে রক্ষা করতেও আসলে কিছুটা কর ছাড় দেওয়া দরকার আছে। এবং বিদেশি পণ্যের যে আগ্রাসন, আপনি জানেন যে তাদের পণ্য তারা অনেক পরিমাণ অর্থ ব্যয় করে, সেক্ষেত্রে আমাদের যে ছোট ছোট শিল্প কারখানাগুলো আছে তাদেরকে বাঁচিয়ে রাখতে সরকারের কিছুটা নমনীয় হয়ে আসলে কর ছাড় দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। একদমই তাই। এবার একটু জানতে চাইবো যে 1999 সালে সম্পদ কর বাতিলের পর কিন্তু আবারও চালুর একটা ইঙ্গিত মিলছে এবং এটা নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। আপনি কি মনে করেন যে সম্পদ কর চালুর উদ্যোগ ব্যবসা এবং বিনিয়োগে পরিবেশের ক্ষেত্রে আর কি ধরনের প্রভাব ফেলতে পারে? জি, সম্পদ করের বিষয়টি আসলে নতুন নয়, বাংলাদেশেও ছিল এবং
পৃথিবীর বিভিন্ন দেশেই এটি আছে। গেইন ট্যাক্স আমরাও দিয়ে থাকি, এক ধরনের সম্পদ কর। গেইন ট্যাক্স মানে আমার যেই সম্পদ রয়েছে বর্তমানে সেই সম্পদের উপরে আমরা একটি কর দিয়ে থাকি। এখন যেটা সরকার করতে চাচ্ছে যে উত্তরাধিকার যে সম্পদ ছিল, বা আপনাকে যদি কেউ, আপনার বাবা বা আপনার পরিবার পরিজন কেউ উত্তরাধিকার যে সম্পদ দেয়, সেই সম্পদের উপর সরকার একটি কর বসাতে চাচ্ছে। আসলে বিষয়টা তেমন নয় যে সরকার কর বসাতে চায়, সেখানে যদি আপনার আয় থাকে তাহলে সেই সম্পদ করের সাথে সমন্বিত হয়ে একটি কর আপনাকে দিতে হবে। যদি আপনার কোনো আয় না থাকে, সেক্ষেত্রে আপনাকে আসলে সম্পদ কর দিতে হবে না বলে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানিয়েছেন। একদমই তাই, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ মিঠু আমাদের সঙ্গে আজ আলোচনায় যুক্ত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের সিনিয়র রিপোর্টার সাইফুল হক মিঠুর সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে। ডিসিদের পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ডিসিদের কাজ করতে না দিলে নির্বাচনে কি হয় তা 2014, 18 এবং 24 সালে জাতি দেখেছে। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নির্বাচনের স্বচ্ছতা, প্রশাসনের জবাবদিহি ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক নিয়ে দিক নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, শুধু পদোন্নতি বা স্বার্থের জন্য পেশাদারত্বের সঙ্গে আপোষ করলে সাময়িকভাবে লাভবান হওয়া গেলেও সার্বিকভাবে তা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এ ধরনের ঘটনা জনপ্রশাসনকে দুর্নীতির দিকে ঠেলে দেয় এবং তাদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। ডিসিদের উদ্দেশ্যে তিনি বলেন, জনপ্রশাসনের যে কোনো পদে কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। এই প্রস্তুতি থাকলে জনসেবার মান বাড়বে। ডিসিরাই জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক রক্ষা করে, তাই সরকারও তাদের উপর নির্ভরশীল। জেলা প্রশাসকদের জবাবদিহিতা নিশ্চিতে সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আপনাদের সবাই হয়তো জেলা প্রশাসক হিসেবে সরাসরি জাতীয় নির্বাচনের সঙ্গে হয়তো সংশ্লিষ্ট ছিলেন না, তবে আপনারা প্রায় প্রত্যেকেই হয়তো যিনি যার অবস্থান থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জাতীয় নির্বাচন পরিচালনা কার্যক্রমের সাথে হয়তো জড়িত ছিলেন। বিগত জাতীয় নির্বাচন পরিচালনায় পেশাদারিত্বের পরিচয় দিয়ে জনপ্রশাসনে যারা জাতীয় দায়িত্ব পালন করেছেন, আমি প্রথমেই তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের সামনে একটি বিষয় কিন্তু প্রমাণিত হয়েছে, জনরায়ের প্রতিফলন ঘটে, জনপ্রশাসনের পক্ষে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব। আমি যেটি বলতে যাচ্ছি, জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন 12 তারিখের নির্বাচনে। অপরদিকে যদি আপনাদেরকে কাজ করতে না দেওয়া হয় তাহলে কি হতে পারে সেটি আমরা 14, 18 বা 24-এ দেখেছি। আমি সেই ডিটেইলে গেলাম না। দীর্ঘ 22 বছর পর চাঁদপুর সফরে যাবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 16 মে তার এই সফরকে কেন্দ্র করে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। প্রধানমন্ত্রী সফরকে সামনে রেখে সম্ভাব্য বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেছেন সংসদ সদস্য সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। এরই মধ্যে প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম এবং মাঠ পর্যায়ে তৎপরতা জোরদার করা হয়েছে। দলের শীর্ষ নেতার আগমনকে ঘিরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সফরকালে তারেক রহমান খাল খনন প্রকল্প, ফ্যামিলি কার্ড বিতরণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এছাড়া তিনি সুধীর সমাবেশ ও একটি বিশাল জনসভায় যোগ দেবেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি পালন করেন। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3রা মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা দিবসটি পালন করে আসছেন। রোববার ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে।
পর্যটকের খরা যাচ্ছে চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে। বিগত কয়েক মাস ধরে তেল সংকট ও মূল্য বাড়ার কারণে যান চলাচল কমে যাওয়ায় তার প্রভাব পড়েছে বলে দাবি পর্যটন কেন্দ্র ইজারাদারদের। তাদের দাবি, এখানে বেশিরভাগ পর্যটক দূর থেকে আসেন। মহাসড়কে আগের মতো যানবাহন চলাচল করছে না, অথচ প্রতি বছর এই সময় দুই উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র শত শত মানুষের পদচারণায় মুখর ছিল। কিন্তু এখন ছুটির দিনেও আশানুরূপ পর্যটক নেই। অলস বসে সময় কাটাচ্ছেন ইঞ্জিন চালিত নৌকা চালক ও কায়াকিং এর মালিকেরা। ভালো ব্যবসা না হওয়ায় হতাশায় ব্যবসায়ীরা। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জলদস্যুর মতো কাজ করে ইরানি জাহাজ জব্দ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ চলাকালে একটি জাহাজ জব্দের অভিযানের বর্ণনা দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার ফ্লোরিডায় এক জনসভায় ট্রাম্প বলেন, তারা জাহাজের ওপর অবতরণ করেন এবং সেটির নিয়ন্ত্রণ নেন। জাহাজের মালামাল এবং তেল সবই দখল করে নেন। এটা বেশ লাভজনক একটি ব্যবসা। তার এই কথায় সমর্থকরা উল্লাস শুরু করেন। এই সময় ট্রাম্প নিজেদের জলদস্যুর মতো উল্লেখ করে বলেন, তারা কোনো খেলা খেলছেন না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর পর তেহরান গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। তেল ও গ্যাস সরবরাহের প্রধান এই রুটটি বন্ধ হওয়ার পর গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে। পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হওয়ার পর এই কঠোর পদক্ষেপ নেয় ওয়াশিংটন। ইরান যুদ্ধকে কেন্দ্র করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতির সুযোগ নিতে শুরু করেছে সোমালি জলদস্যুরা। লোহিত সাগর ও এডেন উপসাগরীয় এলাকায় আন্তর্জাতিক নজরদারি শিথিল হওয়ার সুযোগে তারা একের পর এক বাণিজ্যিক জাহাজ ছিনতাই করছে। সবশেষ ইয়েমেন উপকূল থেকে MT ইউরেকা নামে একটি তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই করে সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শনিবার ইয়েমেনের কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় সাবোয়া প্রদেশের উপকূলে সশস্ত্র হামলাকারীরা ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে জাহাজটি এডেন উপসাগর হয়ে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জাহাজে থাকা নাবিকদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গেল কয়েক সপ্তাহের মধ্যে সোমালিয়া সংলগ্ন সমুদ্র সীমায় এটি চতুর্থ ছিনতাইয়ের ঘটনা। এর আগে গেল 21 এপ্রিল প্রায় 18,000 ব্যারেল তেল সহ একটি ট্যাঙ্কার ছিনতাই করে সোমালি জলদস্যুরা। এর পরবর্তী 5 দিনের মধ্যে আরও 2টি জাহাজ তাদের কবলে পড়ে। দক্ষিণ লেবাননে একাধিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। শনিবার চালানো হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে। এতে ইরান যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে নিহতের সংখ্যা 2600 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2 সপ্তাহ আগে ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেই ইসরায়েল এসব হামলা চালিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ন্যাশনাল নিউজ এজেন্সি। শনিবার NNA জানায়, নাবাতিয়ে জেলায় শৌকিন শহরে ইসরায়েলি হামলায় অন্তত 3 জন নিহত হয়। এর আগে কাফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় 2 জন নিহত হয়। লওয়াইজে গ্রামে একটি বাড়িতে হামলায় আরও 3 জন এবং শৌকিনে আরও হামলায় 2 জন নিহত হয়। এছাড়া নাবাতিয়ে শহরের আল-কুদস চত্বরের কাছে আল সাআতা বেকারির আশেপাশে বিমান হামলা চালানো হয়। টাইর জেলায় সিদ্দিকিন এলাকায়ও ইসরায়েলি যুদ্ধ বিমান হামলা চালায়। ইসরায়েল দাবি করছে, ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছিল। তবে নিহতদের বড় অংশই বেসামরিক নাগরিক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। নতুন স্টেডিয়ামে এখনও জয়ের দেখা পায়নি ইন্টার মিয়ামি। সেই মাঠে চতুর্থ ম্যাচ খেলতে নেমেও জয়হীন থাকতে হলো লিওনেল মেসিদের। অবাক করা বিষয় হলো 3-0 ব্যবধানে এগিয়ে থাকার পরও ম্যাচ শেষে ফলাফল 4-3, যেখানে অরল্যান্ডো সিটির কাছে হেরেছে মিয়ামি। লিওনেল মেসি দারুণ এক গোল ও 2টি অ্যাসিস্টে দলকে দারুণভাবে এগিয়ে নেন। দলের 3 গোলেই অবদান রাখেন আর্জেন্টাইন তারকা, কিন্তু শেষ পর্যন্ত দলকে জয়ের স্বাদ দিতে পারেননি। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে 15 দলের মধ্যে 14তম অবস্থানে থাকা অরল্যান্ডোর কাছে মিয়ামির হার কিছুটা অপ্রত্যাশিত ছিলই বলা চলে।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 26-27 অর্থ বছরের বাজেটে চালু হতে পারে সম্পদ কর, আসছে ব্যবসা সহজ করার উদ্যোগ। ডিসি সম্মেলন শুরু, ডিসিদের পেশাদারত্ব বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। পর্যটক কমেছে মিরসরাই সীতাকুণ্ডের পর্যটন কেন্দ্রে, বিপাকে ব্যবসায়ীরা। যুদ্ধের সুযোগে আবারও বেপরোয়া সোমালি জলদস্যুরা, একের পর এক জাহাজ ছিনতাই। এবং মেসির গোল অ্যাসিস্টে 3 গোলে এগিয়ে থেকেও হার মিয়ামির। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।